হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে সিনেমাটার গল্প আপনাদের সাথে শেয়ার করব সেটার প্রশংসা করার মতো আসলে আমার কাছে কোনো ভাষা নেই। এই সিনেমাটা দেখতে দেখতে কখন যে আপনার চোখের কোণে পানি চলে আসবে আপনি নিজেও টের পাবেন না। ক্ষমা করবেন, ভিডিওটা একটু বড় হতে পারে, তাই কানে হেডফোন লাগিয়ে একদম শান্ত পরিবেশে ভিডিওটা দেখবেন। আর আমি যতটা সম্ভব ফিলিংয়ের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, এইটা একটা সত্য ঘটনা থেকে তৈরি করা মুভি। তাহলে চলুন ঘটনাটা শুরু করা যাক। গল্পের শুরুতে হংকংয়ের একটা বড় প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুল দেখানো হয়। এখানে শুধুমাত্র শহরের ধনী পরিবারের ছেলেমেয়েরাই লেখাপড়া করতে পারে। এমনকি সেখানেও বাচ্চাদেরকে দুটো আলাদা সেকশনে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো রেগুলার ক্লাস, যেখানে বাচ্চারা অন্যান্য প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলের মতোই লেখাপড়া করে। আর অপরটা হলো স্পেশাল ক্লাস, যেখানে প্রত্যেকটা বাচ্চা লেখাপড়া সহ সকল কারিকুলাম একদম শতভাগ স্কোর করে। সেখানে স্পেশাল ক্লাসে একটা ছোট বাচ্চা মন খারাপ করে বসেছিল। তার ক্লাসের টিচার তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি মন খারাপ করে বসে আছো কেন সোনা? তখন বাচ্চাটা উত্তর দেয় সে নাকি 100-র মধ্যে 98 পেয়েছে। এটা শুনে টিচার তাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ 98 কোনো খারাপ নাম্বার নয়। কিন্তু তবুও বাচ্চারা তার মা বাবার কথা ভেবে দুশ্চিন্তা করতে থাকে, কারণ এই দুইটা নাম্বারের জন্যই নাকি তার মা বাবা তাকে অনেক কথা শোনাবে। যার কারণে সেদিন ওই বাচ্চার বাবা মাকে স্কুলে ডেকে আনা হয়। টিচার তাদের দুজনকে তাদের ছেলের এই দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞাসা করে, যেখানে সেই বাচ্চার মা বাবা যখন জানতে পারে তার ছেলে 2 নাম্বার কম পেয়েছে, তখন সেখানেই সেই উল্টো টিচারদেরকে বলতে শুরু করে, ওকে তো টেনশন করতেই হবে, 98 কিভাবে পেলো সে, 100 তো 100 পেতে হয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে এনারা শুধুমাত্র তার ছেলের মার্কস নিয়ে আসলে চিন্তা করে। তাদের ছেলে ভালো আছে নাকি মন্দ আছে, মানসিক অবস্থা কি, এটা নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। আর এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, বর্তমানে বেশিরভাগ পরিবারের আসলে একই অবস্থা। যাই হোক, তখন সেখানে লুই নামের একটা স্কুলের টিচার চলে আসে। সে তাদেরকে জানায় যে এটা দুশ্চিন্তার কোনো কারণ নয়, কারণ এখানে এত ছোট একটা ছেলেকে মাত্র 2 নাম্বারের জন্য তার টিচারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে হচ্ছে। লুই তাদেরকে আরো বলে যে এখন নাকি তাকে রেগুলার ক্লাসে শিফট করে দেওয়াটাই ভালো হবে, অন্তত সে মানসিকভাবে আনন্দে থাকতে পারবে, আর তাতে তার লেখাপড়া আরো ভালো হবে। কিন্তু ওই বাচ্চার পরিবার তাতে একদমই রাজি হয় না। তারা নাকি তার ছেলেকে এই কিন্ডারগার্টেন থেকে অন্য কোথাও ভর্তি করিয়ে দেবে। এটা শুনে তাদের হেডমাস্টার দুজনের পিছু পিছু গিয়ে দুজনকে এনশিওর করে যে তাদের ছেলে কোনোভাবেই রেগুলার ক্লাসে যাবে না, সে যেখানে আছে সেখানেই থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এমন একটা ধনী পরিবারকে তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। কিন্তু এদিকে লুই সেই বাচ্চার জন্য অনেকটা বেশি চিন্তায় পড়ে যায়, কারণ লেখাপড়ার নামে বাচ্চাদের ওপর যে বোঝা এখান থেকে তুলে দেওয়া হচ্ছে, এটা বাচ্চাদেরকে মানসিকভাবে অনেকটাই বিকারগ্রস্ত করে তুলছে। এটার কারণে বাচ্চাদের মন মানসিকতার উপর খুব বাজে রকম একটা প্রভাব পড়ছে। অবশ্যই এখানে বাচ্চাদের পড়ানোর জন্য লুইকে মাসে প্রায় 1.5 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু তবুও সে তার কাজ নিয়ে তেমন একটা খুশি না, কারণ এখানে বাচ্চাদেরকে শিক্ষার বদলে ব্যবসাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাটা এখানে সম্পূর্ণ বাণিজ্যে রূপান্তরিত হয়েছে, তাই অবশেষে সে তার কাজ থেকে রিজাইন করে নেয়। অপরদিকে এই লোকটা হলো লুইয়ের হাজব্যান্ড ইয়ং। সে একজন এক্সিবিশন ডিজাইনার। তবে সেই দিনই তার বসও তাকে ডিজাইনার পদ থেকে ডিমোশন করিয়ে দেয়, কারণ তারা নাকি এখন থেকে মিউজিয়ামের যত ডিজাইন সবকিছু আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করবে। এখানে ইয়ং এর আর সরাসরি কোনো প্রয়োজন হবে না। তারপর ইয়ং যখন বাসায় ফিরে তার ওয়াইফকে তার ডিমোশনের কথা জানায়, তখন লুই নিজেও আপসেট হয়ে পড়ে, কারণ আজকে সে নিজেও তার রিজাইন দিয়ে এসেছে। অর্থাৎ দুজনই এখন চাকরি থেকে সরে এসেছে। কিন্তু তবুও তারা দুজনেই খুশি, কারণ ডিমোশন হলেও অন্তত ইয়ং এর চাকরিটা আছে। তাছাড়া আজকে তাদের বিবাহ বার্ষিকী, তাই দুজনেই এমন একটা পরিস্থিতিতেও হাসি খুশি থাকার চেষ্টা করে। এরপর এভাবে আরো 2 মাস কেটে যায়। লুই নিজের ডেইলি রুটিন এতদিনে গুছিয়ে নিয়েছে, কিন্তু নিজের মনটাকে এখনো বোঝাতে পারেনি, কারণ যখনই সে তার পুরনো স্কুলের সামনে দিয়ে যায়, তখনই সে ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে, আর তার মন খারাপ হয়ে যায়। যতই হোক, টিচার থাকাকালীন সময় সে বাচ্চাদের প্রতি একটা ভালো লাগা তৈরি করেছিল। এখন সে সেটা সবসময় মিস করে। এমনকি এই কারণে তার বাড়ির কাজের প্রতিও তেমন একটা মন বসে না। একদিন ইয়ং দেখতে পায় তার ব্রেকফাস্ট লুই একদম কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছে। অবশ্যই এতে সে তাকে কিছু বলে না, কারণ সেও বুঝতে পেরেছে যে লুই তার শিক্ষকতা পেশাটাকে খুবই মিস করছে। একদিন ওয়ার্কআউট করতে করতে লুই টিভিতে একটা ইন্টারভিউ দেখছিল, যেখানে তাদের শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামের স্কুল দেখানো হয়। কোনো এক সময় এই কিন্ডারগার্টেন স্কুলে অনেক বাচ্চারা ছিল, কিন্তু ধীরে ধীরে স্কুলের বাচ্চার সংখ্যা একদম কমে যায়। একইভাবে সেখানকার টিচারের সংখ্যাও কমে যায়। বেশিরভাগ টিচারই শহরের বড় বড় কিন্ডারগার্টেনে শিফট করেছে। এখন সব মিলিয়ে এই স্কুলে মাত্র 5টা বাচ্চা আছে, কিন্তু তাদের জন্য কোনো শিক্ষক নেই। তারা প্রতিদিন স্কুলে আসে, আর টিচার না থাকার কারণে আবারও তাদেরকে ফিরে যেতে হয়। তাই সরকারও এই স্কুলটার জন্য টিচার খুঁজছে। তবে বেতন মাত্র 3500 টাকা, যেটা আসলে একজন শিক্ষক হিসেবে তেমন কোনো টাকাই না। তবে লুইয়ের আসলে টাকার প্রতি কোনো লোভ নেই। এটা দেখতে পেয়ে তার মনে স্কুল ঘরটা ঘুরে দেখার আগ্রহ জন্মায়। সে নিজের গাড়ি নিয়ে সোজা চলে যায় সেই ছোট্ট গ্রামে। রাস্তায় একজন পরিচ্ছন্নতা কর্মীকে স্কুলের নাম ঠিকানা জিজ্ঞেস করে। সে জানায় ওখানে গিয়ে সে কি করবে, কিছুদিনের মধ্যেই স্কুলটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু লুই জানায় যে এখানে এখনো 5টা বাচ্চা আছে,
আর 5টা বাচ্চা থাকলে কখনোই একটা সরকার স্কুলটাকে বন্ধ করে দিতে পারবে না। স্কুল বন্ধ করার জন্য 5-এর কম বাচ্চা থাকতে হয়, যার কারণে সেই মহিলা তাকে স্কুলের ঠিকানা জানিয়ে দেয়। এমনকি পাশে বসে থাকা লোকগুলো এটা দেখে অনেক অবাক হয়, কারণ এতদিন শুধুমাত্র রিপোর্টাররা এই স্কুলের খোঁজ খবর নিতে আসতো। এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? এদিকে লুই কিছুক্ষণের মধ্যেই সেই স্কুলে পৌঁছে যায়, সেখানে সবকিছুই আসলে মেনটেনেন্সের অভাবে একদম পুরনো হয়ে গেছে। এভাবে ভেতরের জানালা দিয়ে উঁকি দিতেই লুই দেখতে পায় সেখানে 5টা ছোট্ট কিউট বাচ্চা বসে আছে। তারা নিজেদের টিচারের জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়েও পড়েছে। যখন সাথে সাথে একটা বাচ্চা চোখ খুলে লুইকে দেখতে পায়, তখন সাথে সাথেই সে নিজের মুখের মাস্ক পরে নেয় এবং বাকি সবাইকেও মাস্ক পরে নিতে বলে। আসলে শহর থেকে বড় বড় নিউজ রিপোর্টাররা এখানে বাচ্চাদেরকে বিরক্ত করতে আসে। তারা তাদেরকে নানা রকম উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রত করে। তাই অপরিচিত কাউকে দেখলেই তারা নিজেদের মুখটা লুকিয়ে নেয়, যেন কোনোভাবেই তারা টিভিতে না চলে আসে। লুইকে দেখে তারা একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লুই তাদেরকে বলে, দেখো বাচ্চারা, আমাকে ভয় পেও না, আমি কিন্তু কোনো রিপোর্টার নই, আমি তোমাদের টিচার, আমি এখন থেকে তোমাদেরকে পড়াবো। যার কারণে বাচ্চারা এবার কিছুটা সাহস পায়। লুই তাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। যে প্রথমেই তার প্রশ্ন বলে, বলো তো বাচ্চারা, মৌমাছির কয়টা পা থাকে? এটা শুনে একটা বাচ্চা বলে ওঠে, 6টা পা। লুই তখন বলে, সাবাস বাবু, এই তো হয়েছে। সাথে তখন সে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এবার বলো তো মাকড়সার কয়টা পা থাকে? তখন আরেকটা বাচ্চা বলে ওঠে, 6টা পা। আরেকটা বলে, 10টা পা। অর্থাৎ তারা এর সঠিক উত্তরটা জানে না। তখন লুই তাদেরকে বলে, একটা মাকড়সার 8টা পা থাকে। আর এই বলতে বলতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। এই আওয়াজ শুনে সেখানকার ছোট্ট একটা মেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, এখানে নাকি বৃষ্টির দানব এসেছে আর সেগুলো তাদেরকে ধরে নিয়ে যাবে। আবার জানালার অপর পাশে লুইকেও একজন এসে সেখান থেকে চলে যাওয়ার কথা বলা যায় তিনি এক প্রকার লুইকে তাড়িয়ে দিচ্ছেন, কারণ প্রায় সময়টাতে এরকম রিপোর্টাররা এখানে এসে বাচ্চাদেরকে ডিস্টার্ব করে। তাই সেদিনের জন্য লুই আবারও তার নিজের বাড়িতে ফিরে আসে। রাতের বেলা ইয়ং খেয়াল করে আজকে লুইয়ের হাতের রান্নাটা অনেক ভালো হয়েছে। সে বুঝতেই পারে যে তার মন এখন হয়তো অনেক ভালো। সে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকে মনে হচ্ছে তোমার মন অনেক ভালো? তখন লুই তাকে সারাদিনের সব ঘটনা খুলে বলে যে শহরের থেকে কিছুটা দূরে একটা ছোট্ট গ্রাম আছে আর সেখানে স্কুলের টিচারের অভাবে স্কুলটা বন্ধ হতে চলেছে। তাই ওই স্কুলের বাচ্চাদেরকে সে পড়াতে চায়। যেটা শুনে ইয়ং তাকে অনেক সাপোর্ট করে। ইয়ং সবসময় তার খুব সাপোর্টার হাজব্যান্ড ছিল। সে বলে দেয়, আমি সবসময় তোমার পাশে ছিলাম আর এখনও তোমার পাশেই থাকবো, কিন্তু বেতন আসলে একদম নামমাত্র মূল্যে, অর্থাৎ 3500 টাকা। যেখানে সে আগে 1.5 লাখ টাকা পেত, সেখানে মাত্র 3500 টাকা আসলে তেমন কোনো টাকাই না। তবে এটা শোনার পরে ইয়ং তাকে অনেক সাপোর্ট করে। সে তাকে বলে যে আমি সবসময় তোমার পাশে ছিলাম আর তুমি এটা টাকার জন্য করো না, আমি খুব ভালোভাবেই জানি এটা তুমি তোমার নিজের মনের শান্তির জন্য করো, আশা করি এতে কোনো সমস্যা হবে না। তাই পরদিন সকালে লুই সোজা চলে যায় গ্রামের চেয়ারম্যানের সাথে দেখা করতে আর তার সাথে কথা বলে ওই দিনই 5টা বাচ্চাকে পড়ানোর জন্য সে টিচারের চাকরিটা নিয়ে নেয়। চেয়ারম্যানের সাথে সবকিছু মেটানোর পর লুই আর তার হাজব্যান্ড ইয়ং মিলে সে স্কুলের অল্প কিছু মেরামত করতে শুরু করে, অন্তত যেন বাচ্চারা সেখানে ক্লাস করতে পারে। আর তাদের এই সকল কাজ দেখে বাইরে থাকা সমস্ত মানুষ হাসি তামাশা করতে শুরু করে। অনেকে বলতে শুরু করে, আসলে এই মেয়েটা বাচ্চাদেরকে পড়িয়ে নিজের একটা মহৎ দেখাতে চাইছে, রিপোর্টারদের কাছে ফেমাস হতে চাইছে। এরকম উল্টাপাল্টা নানা রকম কটু কথা তাদেরকে বলতে থাকে। পাশাপাশি কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যানের ছেলেও এসে তাকে বলতে শুরু করে, ম্যাডাম এসব করে লাভ নেই, কিছুদিনের মধ্যে এই স্কুলটাও বন্ধ হয়ে যাবে, সময় থাকতে এখনই ফিরে যান। তবে লুই তাদের কথায় কোনো কান দেয় না। তারপর এভাবে অপেক্ষা করতে করতে লুই দেখতে পায় একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে স্কুলে আসছে। আসলে এই মেয়েটার বাবা ভাঙ্গারি জিনিসপত্র বিক্রি করে, কোনো রকমেই তাদের নিজেদের জীবন সে কাটিয়ে নিচ্ছে। এখানে আসার পর লুই তাদেরকে নিজের পরিচয় দেয়। লোকটাও তার ছোট্ট মেয়েকে বুঝিয়ে দেয় যেন সে টিচারের কথা মতো ভালো মতো পড়ালেখা করে। এই বলে সে নিজের ভাঙ্গারি নিয়ে ফেরত চলে যায়। তারপর আরও একটা বাচ্চা তার আন্টির সাথে স্কুলে আসে। মেয়েটার আন্টি তাকে স্কুলে রেখে চলে যেতে ধরলে লুই তাকে ডাক দেয়। লুই তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই মহিলাটা তাকে জানায় তার নাকি রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজে যেতে হবে, দেরি হলে নাকি তার মালিক তাকে অনেক কথা শোনাবে। তারপর আরও একটা ছোট্ট মেয়ে তার মায়ের সাথে স্কুলে আসে। দেখে বোঝা যায় যে তার মাও খুব তাড়াহুড়োর মধ্যে আছে। এখন শুধুমাত্র আর 2টো বাচ্চার জন্য সে অপেক্ষা করছে। বলতে বলতেই তাদের সামনে একটা ট্যাক্সি এসে থামে আর সেখান থেকে 2 বোন বের হয়ে আসে। আসলে তারা যমজ বোন। আর অপরদিকে তাদের মা ট্যাক্সিওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝামেলা করছে। কিন্তু যাই হোক, পরিত্যক্ত স্কুলে নতুন একজন টিচার দেখতে পেয়ে তাদের মা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তাদের 5 জন সহ লুইকে আবারও আমরা স্কুলের ভেতরে দেখতে পাই। লুই তাদেরকে পড়াতে শুরু করে। এখন বাচ্চারা সবাই মাস্ক পরা ছিল। তখন লুই তাদেরকে বলে, দেখো বাচ্চারা, তোমাদের সামনে যদি আমি মাস্ক পরে বসে থাকি তোমাদের কি ভালো লাগবে বলো? তারা সবাই একসাথে বলে, না ম্যাম, ভালো লাগবে না। তখন লুই বলে, তাহলে তোমরা কেন সবাই মাস্ক পরে আছো? তখন একটা বাচ্চা বলে ওঠে, বাবা বলেছে বাইরে থেকে কেউ আসলে আমরা যেন মাস্ক পরে থাকি,
না হলে টিভিতে আমাদেরকে দেখাবে, যাতে করে সবাই আমাদেরকে গরিব বাচ্চা ভেবে কখনোই ভালো কিছু করতে দেবে না। আর এটা শুনেই লুই বুঝতে পারে কেন সেদিন তাকে দেখে বাচ্চারা পালিয়ে গিয়েছিল। যাই হোক, লুই তাদের সবাইকে বোঝায় যে সে বাইরের কেউ নয়, আজকে থেকে সে তাদের নতুন টিচার। তাই এক একজন মাস্ক খুলে তাদের নাম বলতে শুরু করে। এই মেয়েটার নাম হচ্ছে হুসাসু। এই মেয়েটার বাবাই সেই ভাঙারির কাজ করে। তারপর এই মেয়েটা, যার নাম কেটি, এই মেয়েটার নাম জেনি। এরা দুজন আসলে যমজ বোন, ওই যে যার মা সকালে ট্যাক্সি ড্রাইভারের সাথে ভাড়া নিয়ে ঝামেলা পাকিয়েছিল। তারপরে আসলে এই মেয়েটা, তার নাম হলো চুচু। মেয়েটার নাম যেমন কিউট, সে দেখতেও অনেক কিউট। তার আন্টি রেস্টুরেন্টের থালা বাসন ধোয়ার কাজ করে। আর একদম শেষে এই মেয়েটা, যার নাম লুকা। সকালে তার মাও খুব তাড়াহুড়ার মধ্যেই ছিল। লুই খেয়াল করে বাইরের কিছু লোকেরা তাদের দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কারণ এই পরিত্যক্ত স্কুলে একটা নতুন টিচারের আসাটা খুবই অদ্ভুত একটা বিষয়। কারণ একে তো বেতন একদম নামমাত্রে নেই, আর এই ভাঙা স্কুলে কেউ আসবে এটা তারা ভাবতেও পারেনি। তবে লুই এই সকল বিষয় একদমই খেয়াল করে না। এইবার লুই প্রথমে হুসাসুকে জিজ্ঞাসা করে যে তার জীবনে একটা খুশির বিষয় আর একটা মন খারাপের বিষয় কি। তখন হুসাসু বলে খুশির বিষয় হলো তার বাবা ভাঙ্গারি বিক্রির কাজ করে বাড়তি টাকা উপার্জন করতে পারে, আর মন খারাপের বিষয় হলো সে তার মাকে খুব মিস করে। তার মা নাকি শহরে থাকে আর অনেক দিন পর পর তার সাথে দেখা করতে আসে। এবার কিটি আর জেনির পালা। এভাবেই বাচ্চাদের সাথে লুই ধীরে ধীরে মিশতে শুরু করে। স্কুল শেষ হওয়ার পর বাচ্চাদের গার্ডিয়ান তাদেরকে এক এক করে নিতে আসে। সেখানে যখন চুচুর আন্টি চুচুকে নিতে আসে, তখন লুই তাকে সরাসরি জিজ্ঞাসা করে, আচ্ছা চুচুর বাবা মা কোথায়, আর ও বিদ্যুৎ চমকানোটাকে এত ভয় কেন পায়? তখন এটা শুনে তার আন্টি জানায়, আসলে আজ থেকে 7 মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা গেছে। তাই মেয়েটা যখন এতিম হয়ে যায়, তখন তাদের আত্মীয় স্বজন কেউই তার দায়িত্ব নিতে চায়নি, তাই সে নিজেই তার দায়িত্ব নিয়েছিল। আর যখন চুচু তার মা বাবার কথা জিজ্ঞাসা করে, তখন সে তাকে বানিয়ে বানিয়ে বলেছিল যে আকাশের বৃষ্টির দানব এসে তার মা বাবাকে নিয়ে গেছে। আসলে তখন তার কাছে বলার কিছুই ছিল না। সে কোনোভাবেই বোঝাতে দিতে চাইছিল না যে তার বাবা মা আসলে কখনোই আর ফিরে আসবে না। সে এখন চায় যেন চুচু ভালো মতো লেখাপড়া করে নিজের ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে, আর এই জন্যই সে এতটা কষ্ট করে। তারপর একদম শেষে কেটি আর জেনির মা তাদেরকে নিতে চলে আসে। সে অনেক দেরি করে ফেলেছে। সে জানায় তার নাকি রাস্তায় হেঁটে আসতে হয়েছে। প্রথমত তাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে, আর দ্বিতীয়ত তাদের সাংসারিক অবস্থা এখন খুবই খারাপের দিকে। তাই প্রতিদিন তাদেরকে গাড়িতে করে নিয়ে আসাটাও খুবই খরচের হয়ে যাবে। যা শুনে লুই তাদেরকে নিজেই গাড়িতে করে বাড়িতে ড্রপ করে দেয়। তখন যাওয়ার সময় কেটি আর জেনির মা তাকে জানায় আগামীকাল থেকে তাদেরকে আর স্কুলে এসে আসতে দেবে না, কারণ প্রতিদিন ট্যাক্সির ভাড়া সেটাও তাদের বহন করা সম্ভব না। এই বলে বাচ্চাদেরকে নিয়ে এসে চলে যায়। কিন্তু লুই ফেরত চলে না গিয়ে বরং তাদের পিছু পিছু তাদের বাড়িতে যায়। সে গিয়ে দেখে স্কুল থেকে ফিরতে না ফিরতেই বাচ্চারা কাজে লেগে গেছে। তখন এই দেখে লুই তাদের মা বাবাকে জানায় যে চিন্তা করবেন না, আজকে থেকে প্রতিদিন আমি নিজেই তাদেরকে স্কুলে নিয়ে যাব আর বাড়িতে দিয়েও যাব। সেখান থেকে বাড়ি ফেরার পর লুই বিভিন্ন এজেন্সির সাথেই পুরনো স্কুলের মেরামত নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু কোনো জায়গা থেকে আসলে কোনো সাহায্য সে পায় না। এমনকি সেই গ্রামের মানুষরা মেনেই নিয়েছে যে আগামী 2-1 মাসের মধ্যে একদম স্কুল বন্ধ হয়ে যাবে। পরদিন 3টে বাচ্চা স্কুলে আসলেও লুকা আর হুসাসুকে স্কুলে আসতে দেখা যায় না, যার কারণে তাদেরকে ওখানে রেখে লুই সরাসরি লুকাদের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তাদের বাড়ির চারপাশে কনস্ট্রাকশনের মাটি এনে ঢালা হয়েছে। আর লুকার বাবাও ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত। আসলে একটা প্রাইভেট কোম্পানি নাকি তাদের এই জায়গাটা কিনে নেওয়ার চেষ্টা করছে। আর যখন লুকাদের পরিবার তাদের একমাত্র জমিটা বিক্রি করতে চায় না, তখন তাদেরকে জোর করে তাদের উপর ক্ষমতা দেখানোর চেষ্টা করে। কিন্তু যাই হোক, লুকাকে তারা স্কুলে পাঠায়নি কেন এটা জিজ্ঞাসা করে লুকার বাবা জানায় যে আমি ওকে নিষেধ করিনি, ও নিজেই স্কুলে যেতে চায় না। আর কেন যেতে চায় না সেটাও সে বলছে না। এটা শুনে লুই তখন লুকার কাছে গিয়ে তাকে সুন্দর মতো বোঝাতে শুরু করে, লুকা মামুনি, তুমি স্কুলে যাওনি কেন? তোমার বন্ধুরা তো তোমার জন্য অপেক্ষা করছে। তখন লুকা তাকে জানায় তার মা বাবা নাকি সবসময় ঝগড়া করে, আর যদি সে আজকে স্কুলে চলে যায় তাহলে তার মা বাবা ঝগড়া করতে করতে একসময় মরেই যাবে, তাই সে স্কুলে যাবে না। যদি এই ফাঁকে তার মা বাবা আবার ঝগড়া করে, এটা শুনতে পেরে লুকার মা অনেকটা কষ্ট পায়। পাশাপাশি তার বাবাও তাকে কথা দেয় যে সে আর কখনোই তার মায়ের সাথে ঝগড়া করবে না। লুই গিয়ে লুকার বাবাকে এই কনস্ট্রাকশন সাইটের উপরে ধমকি ধামকির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার সাজেশন দেয়, কিন্তু এমনিতে সে বেশ চিন্তিত। তার উপরে বাইরের কোনো বুদ্ধি নিতেও সে রাজি না। আর এদিকে লুই সোজা চলে যায় হুসাসুর খবর নেওয়ার জন্য। তবে হুসাসু তার বাড়িতে ছিল না। সে একটা ছোট ভাঙারির গাড়িতে করে কিছু ভাঙারি নিয়ে তার বাবা যেখানে সেগুলো বিক্রি করতো সেখানে চলে যায়। আর ওখান থেকে ভাঙারিতে বিক্রি করার টাকা নিয়ে সে যখন বাড়িতে ফিরে আসে, তখন সেখানে সে তার টিচারকে দেখতে পায়। টিচারকে সে তার নিজের বাড়ির ভেতরে নিয়ে আসে আর জানায় যে তার বাবা নাকি আজ খুবই অসুস্থ, এই কারণেই সে স্কুলে যেতে পারেনি। এই বলে ছোট্ট মেয়েটা তার টিচারের জন্য রান্নার কাজে লেগে যায়।
অবশ্য রান্নাঘরের জিনিসপত্র খুবই উঁচু ছিল। সে নিজের জুতোর নিচে দুটো টিনের কৌটা লাগিয়ে কোনো রকমে কিছু একটা রান্না করার চেষ্টা করছিল। সত্যি এত ছোট বয়সে এই মেয়েটা কত কিছু করছে। এটা দেখে লুই অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি খুব ভালো মেয়ে। তারপর তার বাবার সাথে লুইয়ের দেখা হলে তিনি জানান যে হুসাসুকে নাকি সে নিজেই স্কুলে যেতে বলেছিল, কিন্তু সে নিজেই যায়নি। সে নাকি তার মেয়েকে শুধুমাত্র নিজের মেয়ে নয়, নিজের মায়ের মতো দেখে। হুসাসুর মা নাকি আসলে চায়নাতে থাকে, তার সাথে মাঝে মাঝে হঠাৎ একটু দেখা করতে আসে। এই কারণে তার মায়ের সাথে তার অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে। তিনি আগে একটা রেস্টুরেন্টে কাজ করতেন, কিন্তু অসুস্থতার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এখন এই ভাঙাড়ি বিক্রি করে তাতেই তার সংসার চলে। এটা শুনে লুই তাকে জানায়, আপনি একটা কাজ করতে পারেন, আমাদের স্কুলের যে মেইন দরজাটা আছে ওটাকে আপনি ঠিক করে দিতে পারেন। এর কারণে আপনি কিছু টাকাও পাবেন। এতে আমাদেরও যেমন উপকার হলো, আপনারও একটা কাজ পেয়ে গেলেন। এটা শুনতে পেরে হুসাসু নিজেও অনেক খুশি হয়ে যায় যে তার বাবা তার স্কুলের একটা কাজ পেয়েছে। তারপর দিন স্কুলের প্রত্যেকটা বাচ্চা সময় মতো এসে উপস্থিত হয়, যেখানে লুই তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করতে শুরু করে, আচ্ছা আমাকে বলো তো তোমাদের স্বপ্ন আসলে কি? তখন কেটি জানায় যে সে নাকি প্রিন্সেস হতে চায়, কিন্তু জেনি তখন বলে যে সে নাকি বাড়িতে গিয়ে তার আব্বু আম্মুর সাহায্য করতে চায়। তখন শুনে কেটিও একই কথা বলে। তারপর হুসাসু বলে, আমি আমার বাবার খেয়াল রাখতে চাই। চুচু বলে যে আমি রেস্টুরেন্টে প্লেট ধুয়ে আমার আন্টির সাহায্য করতে চাই। আর যখন লুকার পালা আসে তখন সে বলে, আমি আসলে জানি না যে আমি আসলে কি করতে চাই। তারপর একদম শেষে সবাই যখন জিজ্ঞাসা করে, টিচার টিচার আপনার স্বপ্ন কি? তখন লুই কিছুটা চুপ হয়ে যায়। তারপর সে তাদেরকে নিজের স্বপ্ন সম্পর্কে বলে। তার স্বপ্নটা কি এটা আমি এখনই বলবো না, এটা একদম ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে আপনি জানতে পারবেন। আর এখানে যেহেতু বাচ্চারা নিজের স্বপ্ন সম্পর্কে তেমন একটা বোঝে না, তাই লুই তাদেরকে জানিয়ে দেয়, তোমরা আজকে তোমাদের বাসায় গিয়ে তোমাদের বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করবে যে তাদের স্বপ্ন কি ছিল। তখন বুঝতে পারবে যে আমি আসলে স্বপ্ন বলতে কি বোঝাতে চেয়েছি। বাচ্চারা বাসায় গিয়ে তাই করে। লুকা বাসায় গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার স্বপ্ন কি ছিল? তখন এই শুনে তার বাবা তাকে বলে, স্বপ্ন শুধুমাত্র ঘুমের মধ্যে আসে, এগুলো নিয়ে এত চিন্তা করতে হয় না, যাও পড়াশোনা করো। তখন লুকা মন খারাপ করে ওখান থেকে চলে যায়, কিন্তু তার বাবা বুঝতে পারে যে সে হয়তো ভুল কিছু একটা বলে ফেলেছে, যার কারণে সে একটু পর নিজেই গিয়ে লুকার কাছে বলে, তুমি আমার কাছে স্বপ্নের কথা জিজ্ঞেস করেছিলে না? তাহলে শোনো, আমি একজন বড় মাপের অ্যাথলিট হতে চাই, আমি সবগুলো রেসে জিততে চাই। আর এটা শুনে লুকাও তার বাবাকে একজন অ্যাথলিট হিসেবে কল্পনা করতে শুরু করে, কিন্তু আফসোস তার বাবা কখনোই সেটা হতে পারবে না, কারণ তার বাবার আসলে একটা পা নেই। আজ থেকে অনেক বছর আগে একটা দুর্ঘটনায় সে নিজের পাটা হারিয়ে ফেলেছে। এদিকে কেটি আর জেনিও তার মাকে জিজ্ঞাসা করে, মা মা তোমার স্বপ্ন কি ছিল? তখন সে জানায় যে সে একজন ফায়ার ফাইটার হতে চাইতো। তখন তারা দুজনও তাদের মাকে ফায়ার ফাইটার হিসেবে কল্পনা করতে থাকে, আর এটা ভেবে অনেক খুশি হয়। এদিকে হুসাসু যখন তার বাবাকে জিজ্ঞাসা করে, তিনি জানান যে তিনি একজন পাইলট হতে চাইতেন। যা শুনে ছোট্ট মেয়েটা কল্পনা করতে শুরু করে তার বাবা একজন বড় মাপের পাইলট। আর একদম শেষে যখন চুচু তার আন্টিকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করে, তার আন্টি তখন বলে, আমি শুধুমাত্র রেস্টুরেন্টের প্লেটগুলোকে তাড়াতাড়ি ধুয়ে বাড়িতে ফিরতে চাই, এটাই আমার স্বপ্ন। কিন্তু চুচু তখন জানায়, আরে আন্টি আমি ওই স্বপ্নের কথা বলছি না, আমি বলতে চাই আপনি আসলে জীবনে কি হতে চান। এটা শুনে তিনি জানায়, আমি আসলে মিস হংকং হতে চাই। অনেকটা মিস বাংলাদেশ, মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, বুঝতেই পারছেন অনেকটা সেরকম। হংকং তাদের দেশের নাম। এটা শুনে চুচু তার আন্টিকে ঠিক তেমনভাবেই কল্পনা করতে শুরু করে, আর সে তার আন্টিকে জড়িয়ে ধরে বেশ আবেগীয় হয়ে পড়ে। তারপর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বাচ্চারা তাদের লেখাপড়াতেও অনেক মনোযোগী হয়। একদিন বর্ষাকালে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন কেটি টয়লেটে যাওয়ার জন্য হাত তোলে, আর তার দেখা দেখি বাচ্চারাও টয়লেটে যাওয়ার জন্য হাত তোলে। কিন্তু দেখা যায় স্কুলের টয়লেটের অবস্থা খুবই খারাপ, সেখানে বৃষ্টির পানি উঠে একদম নোংরা হয়ে আছে। তাই লুই তাদেরকে নিয়ে এই বৃষ্টির মধ্যে কোনো রকমে পাশের একটা পাবলিক টয়লেটের দিকে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় যখন আকাশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন এটাতে চুচু খুবই ভয় পেয়ে যায়, কারণ ওই যে চুচুর মাথায় আছে আকাশে বিদ্যুৎ চমকালেই আসলে বিদ্যুতের দানব চলে আসে। আর সে ওই পাবলিক টয়লেটের নিচে গিয়ে নিজের কান চেপে ধরে বসে পড়ে। লুই তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে বৃষ্টির দানব এসে তাকে নিয়ে যাবে, সে নাকি তার মা বাবাকেও ধরে নিয়ে গেছে। আর এটা শুনে লুই তাকে সত্য কথা বলে দেয় যে সে জানে তার মা বাবাকে আসলে বৃষ্টির দানব নিয়ে যায়নি, তাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। যা শুনে বাচ্চা মেয়েটা কাঁদতে শুরু করে, কিন্তু লুই তাকে বোঝায় যে তুমি যেমন তোমার বাবা মাকে খুব মিস করো, তোমার বাবা মাও আসলে তোমাকে খুব মিস করে, কিন্তু আফসোস তোমার সাথে তারা দেখা করতে আসতে পারে না, তাই তারা এই বৃষ্টির পানির মধ্যে দিয়ে তোমাকে দেখতে আসে। এটা শুনতে পেরে চুচু আজকে বৃষ্টির পানিতে নিজের হাত ভালো মতো ভেজায়, আর এর মধ্যে দিয়েই তার সকল ভয় ভীতি একদম সে দূর করে ফেলে। সে বৃষ্টির পানি হাতে নিয়ে নিজের বাবা মাকে উদ্দেশ্য করে বলে,
আব্বু চিন্তা করো না, আম্মু চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো। যা শুনতে পেরে লুই নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরদিন লুকাদের বাড়ির সামনে যারা ইললিগ্যালভাবে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছিল তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যেতে শুরু করে। আর জিজ্ঞাসা করলে জানা যায় যে লুই নামের কেউ একজন নাকি এদের বিরুদ্ধে মামলা করেছিল। আর পুলিশেরা লুকার বাবা মাকে নিশ্চয়তা দেয় যে এরা আর কখনোই তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। কদিন পর লুই বাচ্চাদেরকে তাদের পরিবারের সাথে একটা পিকনিকে নিয়ে আসে। সেখানে তারা খুবই মজা করছিল। তখনই সেখানে চেয়ারম্যানের ছেলে আসে। সে লুইকে বলে, ও ম্যাডাম, যত কিছু এনজয় করে নিন। আর কিছুদিন পর যখন স্কুলের একটা বাচ্চা কিন্ডারগার্টেন শেষ করে অন্য স্কুলে চলে যাবে, তখন স্কুলে মাত্র 4টা বাচ্চা থাকবে। আর নিয়ম অনুযায়ী 5-এর বেশি কম হলে সরকার স্কুলটাকে বন্ধ করে দেবে। এটা শুনে লুই কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এটা সত্যি যে সামনের বছর একটা বাচ্চা এখান থেকে গ্র্যাজুয়েট করে অন্য স্কুলে চলে যাবে, আর 5-এর কম স্টুডেন্ট হলেই সরকার এই স্কুলটাকে বন্ধ করে দেবে। তখনই ওখানকার এলিমেন্টারি স্কুলের একজন টিচার এসে তাকে সাহস যোগায়। সে তাকে বলে, আপনার সম্পর্কে আমি একটা আর্টিকেল পড়েছিলাম। সত্যি আপনার মতো একজন টিচার হওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার। চিন্তা করবেন না, এর মাঝেই একটা না একটা উপায় অবশ্যই বের হয়ে যাবে। যেটা শুনতে পেরে লুই কিছুটা সাহস ফিরে পায়। তারপর সে স্কুলে বাচ্চাদেরকে বছর শেষ হওয়া এবং লুকার এলিমেন্টারি স্কুলে যাওয়ার বিষয়টি উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করে, যেখানে তাদেরকে ছোটখাটো একটা পারফর্ম করতে হবে। ওদিকে লুকার বাবা একটা ওয়াকিটকি তৈরি করে, আর এদিকে হোসাসুর বাবা একদম স্কুলের গেটটা পুরোপুরি ঠিক করে দেয়। কিন্তু রাতের বেলা লুইয়ের হাজব্যান্ড ইয়ং তাকে কথা শোনাতে শুরু করে, কারণ সে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে এতটাই বেখেয়ালি হয়ে পড়েছে যে এখন সে নিজের ওষুধটাও ঠিকমতো খেতে ভুলে যাচ্ছে। আসলে লুইয়ের শারীরিক সমস্যার কারণে 1.5 বছর আগে তার একটা অপারেশন করা হয়েছিল, আর তাকে বলা হয়েছিল আগামী 5 বছর পর্যন্ত তাকে ঔষধ চালিয়ে যেতে হবে। ওষুধ বন্ধ করলে তার সমস্যাটা আবারও জেগে উঠতে পারে। তো লুই নিজের কাজে আর বাচ্চাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে নিজের খেয়াল রাখতেও সে ভুলে গেছে। যাই হোক, সে ইয়ংকে অনেক বোঝায় যে বাচ্চাদের আসলে লুইকে খুব দরকার, আর বছর শেষে স্টুডেন্ট কমে যাওয়ার কারণে তাদের স্কুলটা বন্ধ হয়ে যেতে পারে। সেখানে প্রত্যেকবারের মতো ইয়ং তাকে আবারও সাপোর্ট দেয়। সে তাকে বোঝায় যে চিন্তা করো না, সবকিছুই ঠিকঠাক থাকবে, এর মাঝে একটা না একটা কিছু অবশ্যই হয়ে যাবে। দেখতে দেখতে স্কুলের অ্যানুয়াল ডে চলে আসে, অর্থাৎ কিছুদিনের মাঝেই লুকা স্কুল থেকে গ্র্যাজুয়েট করে বের হয়ে যাবে, আর স্কুলে নতুন বাচ্চা ভর্তি করাতে হবে। তাই স্কুলটাকে এখন গুছিয়ে এমনভাবে রাখতে হবে যেন স্কুলটাকে দেখে নতুন বাচ্চারা এখানে ভর্তি হতে আসে। এমনকি বাচ্চার বাবা মায়েরাও এই স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাতে আগ্রহী হয়। তাই সবাই মিলে স্কুলটাকে সাজাতে শুরু করে। যে গ্রামবাসীরা এতদিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাতো আর বলতো স্কুলটা বন্ধ হয়ে যাবে, লুইয়ের এই ডেডিকেশন দেখে সবাই এবার উল্টো তাকে সাহায্য করতে শুরু করে। লুকার বাবা মা তাদেরকে হেল্প করার জন্য একটা ওয়াকিটকি বানায়। একটা সে নিজের কাছে রাখে আর একটা লুইকে দিয়ে দেয়। যখন স্কুলে ভর্তির জন্য কোনো লোক এদিক দিয়ে আসতো তখনই সে আগে থেকেই জানিয়ে দিত যেন বাচ্চাকে ওয়েলকাম করার জন্য তারা আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে পারে, কারণ একটা বাচ্চাকে তাদেরকে ভর্তি করতেই হবে। যদি 5-এর কম ছাত্র হয়ে যায় তাহলেই এই স্কুলটা সরকার বন্ধ করে দেবে। কিন্তু সমস্যা হয়, যারাই এখানে স্কুলের কথা শুনে ভর্তি হতে আসে, স্কুলের এই বেহাল দশা দেখে তারা আবার ফেরত চলে যায়। কোনো বাবা মাই তাদের বাচ্চাকে এই ভাঙ্গা স্কুলে ভর্তি করাতে চায় না। তখনই লুইয়ের কাছে তার এক পুরনো বন্ধুর কল চলে আসে। সে তার সাথে দেখা করতে চায়, তাই লুই বাচ্চাদেরকে অপেক্ষা করতে বলে চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর লুই জানতে পারে আসলে যেহেতু লুই ওই 5টা বাচ্চাকে পড়ানোর জন্য একটা বিশেষ পরিচিতি পেয়েছে, তাই তার এই বন্ধু পরিচিতিটাকে কাজে লাগিয়ে তার কিন্ডারগার্টেন স্কুলে প্রমোশন করাতে চায়। আর এই জন্য তাকে বেশ কয়েক লাখ টাকা বেতনও দেওয়া হবে। যা শুনে লুই সরাসরি নিষেধ করে দেয়। সে জানিয়ে দেয়, আমি এখানকার লক্ষ টাকা বেতন দেওয়া বাচ্চাদের তুলনায় ওই 5টা গরিব বাচ্চাকে পড়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এই বলে সে ওখান থেকে ফেরত চলে আসে। তবে যাওয়ার পর সে জানতে পারে এখন পর্যন্ত নাকি স্কুলে নতুন কোনো বাচ্চা ভর্তি হয়নি। শুরু থেকেই এটা নিয়ে সে বেশ চিন্তায় ছিল, আর এই কারণে তার স্ট্রেসের মাত্রাও আস্তে আস্তে বাড়তে শুরু করে, যার কারণে অবশেষে সে স্ট্রেস সামলাতে না পেরে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর জানা যায় যে কাজের কারণে আর নিয়মিত ওষুধ না খাওয়ার কারণে তার শরীরের অবস্থা আবারও অনেক খারাপ হয়ে গেছে, যেখানে তাকে আবারও একটা অপারেশন করতে হবে। আর এদিকে যেহেতু লুই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাই তার হাজব্যান্ড ইয়ং চলে যায় সেই স্কুলে। সেখানে গিয়ে সে লুইয়ের বদলে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। তখন একবার এক বাচ্চা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার স্বপ্ন কি? তখন ইয়ং তাদেরকে জানায় যে তার একমাত্র স্বপ্ন হলো লুইকে আবারও সুস্থ দেখা। আর এভাবেই যেতে যেতে স্কুলের অ্যানুয়াল ডেটা চলে আসে। এতদিনে বাচ্চারা সহ তাদের প্যারেন্টস এবং গ্রামের সবাই স্কুলে নতুন বাচ্চাদের অ্যাডমিশনের জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। এমনিতেই তাদের গ্রাম অনেক ছোট, তাই তারা গ্রামের বাইরে গিয়েও স্কুলের পাবলিসিটি করছে। কিন্তু তবুও শেষ দিনেও একটা বাচ্চাও স্কুলে অ্যাডমিশন নেয়নি।
কিন্তু ভালো কথা হলো লুই মোটামুটি এতদিনে সুস্থ হয়ে গেছে, তাই অন্তত স্কুলের অ্যানুয়াল ডেটা উদযাপন করতে সে স্কুলে ফিরে আসে। ওখানে সকল বাচ্চা আর বাচ্চাদের প্যারেন্টসরা তাকে স্বাগত জানায়। পাশাপাশি বাচ্চারাও সেখানে তাদের সামনে একটা স্টেজ পারফর্ম করে, যা দেখে সে ভেতরে অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু ভাবতে ভাবতেই এতটা বেশি দুঃখী হয়ে পড়ে যে এটাই হয়তো বাচ্চাদের শেষ পারফর্ম। এরপরে হয়তো স্কুলে আর তাকে দেখা যাবে না, কারণ কালকেই একটা বাচ্চাকে স্কুল ছেড়ে এলিমেন্টারি স্কুলে চলে যেতে হবে। আচ্ছা, এখানে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে এলিমেন্টারি স্কুলটা আসলে কি। আসলে ধরতে পারেন এটা একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যেতে হয়, অনেকটা ক্লাস 5-এর পরে ক্লাস 6-এ যেতে হয়। তো এইখানে এটা ধরতে পারেন এটা প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাওয়া মানে এলিমেন্টারি স্কুলে যাওয়া, আসলে এটাই। যাই হোক, বাচ্চারা তাদের পারফর্ম শেষ করে আর লুইকে তারা জানায়, ম্যাম এতক্ষণ শুধুমাত্র পারফর্মের জন্য আমরা আমাদের কান্না ধরে রেখেছি, আমরা আপনাকে অনেক মিস করেছি। এই বলেই তারা লুইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অবশেষে লুই লুকাকে সবার সামনে তার এলিমেন্টারি স্কুলের জন্য সাধুবাদ জানায়। তখন লুকা লুইয়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আপনি জিজ্ঞাসা করেছিলেন না যে আমার স্বপ্ন কি? আমি না এখন জানি আমার স্বপ্ন কি। আমি বড় হয়ে আপনার মতো একজন টিচার হতে চাই। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন লুই তার স্বপ্ন নিয়ে বাচ্চাদেরকে কি উত্তর দিয়েছিল। ওই দিন সে বলেছিল, আমার স্বপ্ন হলো আমি খুব ভালো একজন শিক্ষক হতে চাই। আমি চাই এই স্কুলে তোমাদের মতো আরও বাচ্চা আসুক। আমি তাদেরকেও তোমাদের মতো পড়িয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু আজকে বছরের শেষ দিনে এসে এই স্কুলে নতুন কোনো বাচ্চা আসেনি। লুই ভেবেছিল এটাই হয়তো তার স্কুলের শেষ দিন। এরপর হয়তো আর স্কুল কোনোভাবেই চলবে না, কারণ সরকারের শর্ত সে কোনোভাবেই পূরণ করতে পারেনি। কিন্তু তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। দেখা যায় দুটো ছোট্ট পিচ্চি কিউট ছেলে এই স্কুলে ভর্তি হতে এসেছে। আসলে গ্রামবাসীরা লুইয়ের এই পরিমাণ পরিশ্রম দেখে নিজেরাই অনেক কষ্ট করে দূরের গ্রাম থেকে দুটো ছেলেকে এই স্কুলে এনে ভর্তি করে দিয়েছে, যার কারণে স্কুলটা অবশেষে বন্ধ হওয়ার হাত থেকে বেঁচে যায়। আর হ্যাঁ, আগেও বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা সিনেমা না, এই সিনেমাটা হংকংয়ের একটা সত্য ঘটনা থেকে তৈরি করা হয়েছে। এই যে ছবিটা দেখছেন এটাই হচ্ছে রিয়েল লাইফের লুই, যে পরবর্তীতে এই স্কুলটার জন্য অনেক কাজ করেছে। সেই একমাত্র টিচার ছিল যে একদম মৃত স্কুলটাকে আবারও জীবিত করেছে। তবে আশ্চর্যের বিষয়, এখন ওই স্কুলে মোট 64 জন স্টুডেন্ট লেখাপড়া করে। আর ওটা শুধুমাত্র একটা কিন্ডারগার্টেন স্কুল না, এটা এখন একটা চাইল্ড কেয়ার ইনস্টিটিউট হয়ে গেছে। এমনকি এখনও লুই ওই স্কুলে শিক্ষকতার কাজ করছে। সে এখন ওই স্কুলের হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষিকা। চিন্তা করতে পারেন যে একটা মানুষ যে চাইলেই 1.5 লাখ টাকা বেতনে শহরে খুব ভালো একটা স্কুলে শিক্ষকতা করতে পারত, সেখানে মাত্র 3500 টাকা বেতনে একটা মৃতপ্রায় স্কুলে, যেখানে আসলে কোনো সুযোগ সুবিধা নেই, মাত্র 5টা বাচ্চার জন্য সে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে। এই বিষয়টা ভাবতে ভাবতেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই মুভির নাম ছিল লিটল বিগ মাস্টার। আর হ্যাঁ, এরকমই আরেকটা ইমোশনাল গল্প দেখতে চাইলে মাঝখানের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন। এই ভিডিওটাতে দেখতে পাবেন একটা 80-90 বছরের বয়স্ক দাদি কিভাবে তার নাতির জন্য কত পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ স্যাক্রিফাইস করে। ওই মুভিটা দেখে আমি একদম কেঁদেই দিয়েছিলাম। আশা করি আপনারও অনেক অনেক ভালো লাগবে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে।